অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেঁসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমলা। আনার হত্যাকাণ্ডে এমন কিছু তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেগুলো প্রকাশিত হলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী, অনেক রাঘব বোয়ালরা ফেঁসে যেতে পারেন। রিমান্ডেরই একটা সূত্র বলছে, তিনি রিমান্ডে এমন কয়েকজন রাঘব বোয়ালের নাম উচ্চারণ করেছেন যাদেরকে হজম করাটা আসলে সিস্টেমের জন্য অনেক কঠিন। এই নামগুলোকে হজম করা সম্ভব না। এ কারণে দুদক পিছনের দরজায় খেলতে চায়। কালকে পর্যন্ত দর্শক, এবার একত্রে ফেঁসে যাচ্ছেন 200 জন পুলিশ অফিসার। দুর্নীতি করে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন এই 200 জন পুলিশ অফিসারের কর্মকর্তারা। দর্শক, আইজিপি বেনজির আহমেদের ফিরিস্তি ফাঁস হওয়ার পর আজ পর্যন্ত প্রায় 500 জন পুলিশের দুর্নীতির ফাঁস হয়েছে। কিন্তু এই যে 200 জন একত্রে ফেঁসে যাচ্ছেন, কেন হঠাৎ করে এমন খবর আপনারা শুনতেছেন যে একসাথে 200 জন পুলিশ অফিসার ফেঁসে যাচ্ছেন? আপনারা অবশ্যই দেখবেন কোন কোন পুলিশ অফিসারের ভিতর আছে। এবার কোনো ছোটোখাটো রাঘব বোয়ালের ধরা পড়েনি, এবার বিশাল আকৃতির তিমি মাছ ধরা পড়েছে। দর্শক, আমরা দেখব সেই পুলিশ অফিসার কারা, তাদের পরিচয় জানবো। পাশাপাশি আমরা দেখব এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ফেঁসে যেতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন, কি কারণে, অবশ্যই আমরা এখনই দেখব। তারপর দেখব কোন কোন পুলিশ অফিসার ফেঁসে যাচ্ছেন। তো দর্শক, চলুন আগে প্রধানমন্ত্রীর বিষয়ে সংবাদটি শুনে আসি। আনার হত্যাকাণ্ডে এমন কিছু তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে যেগুলো প্রকাশিত হলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী, অনেক রাঘব বোয়ালরা ফেঁসে যেতে পারেন। ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতারের পর 8 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। মাত্র 3 দিন পরেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, যদিও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এমনকি রিমান্ডের দায়িত্বে থাকারা বলছেন তিনি কোনো তথ্যই দেননি, তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি রিমান্ডে থাকা অবস্থায়। অথচ তারপরেও তাকে 3 দিন পরে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রিমান্ডেরই একটা সূত্র বলছে, তিনি রিমান্ডে এমন কয়েকজন রাঘব বোয়ালের নাম উচ্চারণ করেছেন যাদেরকে হজম করাটা আসলে সিস্টেমের জন্য অনেক কঠিন। এই নামগুলোকে হজম করা সম্ভব না। এ কারণে তারা ওই রাঘব বোয়ালদের চাপেই রিমান্ড থেকে সরিয়ে দিয়েছে মিন্টুকে। সমাজ কল্যাণ সম্পাদক ঝিনাইদহ আওয়ামী লীগের কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু, তার 3টে মোবাইল ফোন গায়েবের একটা তথ্য আমাদের সামনে এসছে, এবং সেই মোবাইলগুলো উদ্ধারে কোনো উদ্যোগ ডিবির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। একরকম জানিয়েই দেওয়া হয়েছে এই মোবাইলগুলো পাওয়া যাবে না। কেন? ডিবির সূত্রেই জানা যাচ্ছে যে এই মোবাইলেই আসল ক্লু আছে। আসল ক্লু আছে কেন তাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা কারা জড়িত, এবং কাদের কাছে হত্যাকাণ্ডের পর ছবি পাঠানো হয়েছে, হত্যাকাণ্ড যে সম্পন্ন হয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে, এবং এই লেনদেনটা কারা করেছে, টাকা পয়সার লেনদেনটা কারা করেছে। এবং যেটা বলা হচ্ছে, রিমান্ড সূত্র যেটা বলছে, অর্থাৎ যে রাঘব বোয়ালদের নাম এসছে তারাই মূলত এই হত্যাকাণ্ডের আসল পরিকল্পনাকারী। এমপি হবার লোভ দেখিয়ে মিন্টুকে এখানে যুক্ত করা হয়েছে, মিন্টু এমনটা দাবি করছেন। কিন্তু সেই রাঘব বোয়ালরা মিন্টুকে বাঁচানোর চেষ্টা করেছেন, প্রথমে তার গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছেন। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, মিন্টু গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী, আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতার ধানমন্ডির বাসার নিচ থেকে। তিনি ওই বাসাতেই অবস্থান করছিলেন গ্রেফতার এড়ানোর জন্য। এবং শেষ পর্যন্ত যখন দেখা গেল তাকে গ্রেফতার করা হবে, তখন সেই নেতা, অর্থাৎ যার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন, আওয়ামী লীগের প্রভাবশালী সেই নেতাই নির্দেশ দেন তাকে নিচে নেমে যেতে, এবং তারপর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং আওয়ামী লীগের এই প্রভাবশালী মহলের চাপেই প্রথমে তাকে গ্রেফতার এড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, যাতে তাকে গ্রেফতার করা না হয়। পরবর্তীতে যখন তাকে গ্রেফতার করা হলো, তখন চেষ্টা করা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে যাতে তাকে রিমান্ডে নেওয়া না হয়। এবং যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তখন চাপ দেওয়া হয়েছে যাতে রিমান্ডে নিয়ে তাকে এমনভাবে চাপ প্রয়োগ করা না হয় যাতে সে উত্তর দিতে বাধ্য হয়। এবং তারপর 3 দিন পরেই পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারি উপর মহলের প্রচণ্ড রকম চাপ ছিল যাতে 3 দিন পরেই তাকে রিমান্ড থেকে সরিয়ে ফেলা হয়, এবং সেটাই করা হয়েছে। তাহলে এই প্রভাবশালী মহলটা আসলে কারা? আওয়ামী লীগের এই প্রভাবশালী মহল, আওয়ামী লীগের এই রাঘব বোয়াল কারা, যারা স্বর্ণ চোরাচালান এবং মাদক চোরাচালানের কারণেই এই ভাগবাটোয়ারাই মূলত এই হত্যাকাণ্ডের মূল কারণ, সেটাও ডিবির সূত্রেই জানাচ্ছে। 2টো রিপোর্ট আমরা দেখব, খুবই ইন্টারেস্টিং। এতদিন আমরা আসলে যা জেনে এসেছি, তার একজন বন্ধুর কথা আমরা শুরুতে জানছিলাম, আখতারুজ্জামান শাহিন।
এরপর আমরা জানতে পারলাম একটা সময় গ্যাসবাবুর কথা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের, স্থানীয় ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাদের সম্পৃক্ততার কথা, এবং ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতারের পর আমরা জানতে পারলাম নমিনেশন পাচ্ছিলেন না মিন্টু, এই কারণে তিনি হত্যা করেছেন। পাশাপাশি স্বর্ণ চোরাচালান বা অন্যান্য যে তার ব্যবসা আছে, অবৈধ ব্যবসা, সেখানে প্রভাব বিস্তারের একটা কারণ হতে পারে। কিন্তু এখন জানা যাচ্ছে, এখন যে দুটো রিপোর্ট নিয়ে আজকে কথা বলবো, এখন জানা যাচ্ছে এর সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতারা জড়িত, শীর্ষ পর্যায়ের, এবং এমন কয়েকজন রাঘব বোয়াল যাদের নাম যদি রিমান্ডে প্রকাশিত হয় এবং সামহাও যদি এটা বাইরে চলে আসে, তাহলে পুরো সিস্টেমটাই নড়ে যাবে। যে রাঘব বোয়ালদের নাম জানা গেছে, আজ অথবা কাল তাদের নাম প্রকাশ্যে আসবেই এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং এই হত্যাকাণ্ডের রহস্য, আসল রহস্য, এতদিন যেগুলোকে রহস্য বলা হয়েছে সেগুলো আসলে রহস্য না, আসল রহস্য উন্মোচন হবে। এবং আজকে যে দুটো রিপোর্ট নিয়ে কথা বলবো, সেখানে এই রহস্যের কিছুটা ক্লু আমরা পাব। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি, আর এই মোবাইলগুলো আদৌ উদ্ধার হবে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলামত আছে ওই 3 মোবাইলে, তাই গ্যাসবাবুকে নিয়ে সেগুলো উদ্ধারের জন্য আদালতে আবেদনও করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি মোবাইল উদ্ধারে মাত্র 1 দিন অভিযান চালিয়েছে। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হলেও ওই মোবাইল উদ্ধারে ডিবির তেমন তোড়জোড় দেখা যাচ্ছে না, এতে করে নানা রহস্যের দেখা দিয়েছে। সূত্রগুলো বলছে গ্যাসবাবুর মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আনার হত্যার আগে পরে গ্যাসবাবুই হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, বাস্তবায়নকারীদের সঙ্গে যোগাযোগ করেছে। পুরো রিপোর্টটা আমি পড়ছি না, আমি এটা এই রিপোর্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা রিপোর্টটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে আসলে কতটা রহস্য এখনও বাকি আছে আমাদের জানা। মূল আলোচনাটা যেটা, আমি কয়েকটা লাইন দিয়ে শুরু করি। ডিবির একটি সূত্র বলছে 8 দিনের রিমান্ডের 3য় দিনে মিন্টুর কাছ থেকে আরও বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে। সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে, এই কারণে তাকে মাঝপথে কারাগারে পাঠানো হয়। আরেকবার বলি, ডিবির একটি সূত্র বলছে 8 দিনের রিমান্ডের 3য় দিনে মিন্টুর কাছ থেকে আরও বড় ধরনের রাঘব বোয়ালের নাম বেরিয়ে এসেছে এবং তারপর পরই তাকে রিমান্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে 3য় দিনেই। এই রিপোর্টের হেডলাইন, গ্রেফতারের সময় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বাসায় ছিলেন মিন্টু। রিপোর্টে বলছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর 8 দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই 3য় দিনেই তাকে আদালতে হাজির করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে, যদিও মিন্টু 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এরপর বলছে, এ ঘটনায় কেউ কেউ বলছেন ওপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ। কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ। তবে পুলিশের দাবি স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে, প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। এই ঘটনায় কেউ বলছেন উপর মহলের চাপে মিন্টুকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। কেউ বলছেন মিন্টুর মুখ থেকে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসায় বিব্রত পুলিশ। এবং ডিবির সূত্র বলছে রিমান্ডে নেওয়ার পর 3য় দিনে বেশ কয়েকজন রাঘব বোয়ালের নাম তিনি বলেছেন এবং তারপর পরই তাকে রিমান্ড থেকে সরিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করে ডিএমপির এক কর্মকর্তা বলেন, মিন্টুকে যেদিন গ্রেফতার করা হয় ওই দিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার বাসায় ছিলেন। পরে ওই নেতারা নির্দেশে মিন্টু বাসার নিচে নেমে এলে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। এরপর থেকে ওপর মহল থেকে মিন্টুকে সাবধানতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য চাপ ছিল। নিহত আনারের মেয়েও মিন্টুকে ছাড়িয়ে নিতে ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে দোটানায় পড়েন তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। তবে রিমান্ডে থাকা অবস্থায় মিন্টুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই চলছে বলে জানান তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, রিমান্ডে থাকা অবস্থায় মিন্টু কোনোভাবেই মুখ খুলছিলেন না। পরে প্রযুক্তিগত তথ্য প্রমাণ হাজির করে জিজ্ঞাসাবাদ শুরুর এক পর্যায়ে সবকিছু স্বীকার করে গোয়েন্দাদের আদ্যপান্ত জানান। এছাড়া আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়া গ্যাসবাবু মিন্টুর জড়িত থাকার বিষয়ে তথ্য দেন। মূলত ঝিনাইদহ 4 আসনে এমপি হওয়ার লোভে পড়ে নেপথ্যে থাকা একটি বড় শক্তির ইন্ধনে তিনি এই খুনের সঙ্গে জড়িয়ে পড়েন। তার মানে মূল পরিকল্পনাকারী, এই হত্যার মূল পরিকল্পনাকারী যে বড় শক্তি, তারা এখনও নেপথ্যে আছে এবং মিন্টু কেবলমাত্র এমপি হওয়ার লোভে পড়ে তাদের সাথে যুক্ত হয়েছে মাত্র। কিন্তু মূল পরিকল্পনাকারীরা, মূল হত্যাকারীরা এখনও
আড়ালেই রয়ে গেছেন, এখনও নেপথ্যে রয়ে গেছেন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকেই। কারণ ডিবি দাবি করেছে বিন্টু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কিছুই বলেননি। 3 দিন পরে তাকে যে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলো, তখন বলা হয়েছে তিনি কোনো তথ্য দেননি, 164 ধারায় জবানবন্দিও দেননি। কিন্তু এখানে রিমান্ডের দায়িত্বে থাকে একজন কর্মকর্তা বলে, ডামি সংসদে বাজেট পাশ হয়ে গেল, মানে বাংলাদেশে বাজেট উত্থাপিত হবে, পাশ হয়ে যাবে, দু একটা ইস্যু নিয়ে এদিক সেদিক কথা হবে, কখনো এদিক সেদিক করা হয় দু একটা জায়গায়, তারপর এটা যেমন তেমন। ফলে যেই বাজেট উত্থাপিত হয় আর যেটা পাশ হয়ে যায় তার মধ্যে আসলে খুব মেজর কোনো পার্থক্য থাকে না। সো বাজেট নিয়ে আমাদের আগের যে আলোচনা ছিল আমি করেছি, এক্সক্লুসিভলি না করলেও প্রধানমন্ত্রী বাজেট নিয়ে অনেকগুলো কথা বলেছেন, তার বক্তব্যের সূত্র ধরে বেশ কিছু কথাবার্তা বলেছি, ওটাই এক ধরনের আমার বাজেট অ্যানালিসিস এখানে ছিল। কিন্তু পাশ হওয়ার পর দুটো ব্যাপার একটু খেয়াল করে আমার মনে হলো একটু কথা বলা দরকার। বাজেট সম্পর্কে আমি একটা কথা সব সময় বলার চেষ্টা করেছি, সেটা হলো দিনের শেষে আপনি কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারছেন, কিভাবে করছেন, আপনার এফিসিয়েন্সি কতটুকু, আপনি কতটুকু লুটপাট করছেন, সেই আলাপের বাইরেও একটা আলাপ আছে আপনি কিভাবে বাজেটে অর্থ বরাদ্দ করেন, সেটা আপনি মোটামুটি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সেই সরকারটার চরিত্র কেমন, আপনি কোন খাতে কি পরিমাণ বরাদ্দ করছেন, আপনি কোনখান থেকে কি পরিমাণ কর বা শুল্ক আদায় করার চেষ্টা করছেন, আপনি কী ধরনের পলিসি কোন ক্ষেত্রে নিচ্ছেন, এটা আপনার চরিত্র বোঝায়। বহুবার বলেছে, অনেকেই বলছেন। তারপর ছোটো করে আপনি যখন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার মতো জায়গায় যেখানে মানুষের জীবন সরাসরি জড়িত, কল্যাণ খাত বলি আমরা, ওয়েলফেয়ার যেসব জায়গা আছে, সেখানে যখন আপনি খুব তুচ্ছ পরিমাণ বরাদ্দ করেন, তখন আমরা বুঝে নিতে চাই আপনি আসলে জনগণকে পাত্তা টাত্তা দেন না। বরাদ্দর টাকা আবার কি হবে না হবে, কতটা নয়ছয় হবে, সেটা আরেক আলোচনা। আপনি বরাদ্দই করছেন না, তাতে খুব স্পষ্টভাবে বোঝা যায় আপনার চরিত্রটা কী। ঠিক একইভাবে বরাদ্দ যখন ওখানে না করে আরেক জায়গায় এমন করলেন যেটা আসলে দিনের শেষে মানুষের জীবনকে সরাসরি এফেক্ট করে না, তখন বুঝতে হবে আপনি আসলে কোনো গোষ্ঠীকে খুশি করতে চাইছেন, আপনার লুটপাটকে নিশ্চিত করতে চাইছেন। সেই পার্সপেক্টিভেই বলছি দুটো সিদ্ধান্ত বা তিনটা সিদ্ধান্ত হয়েছে, এগুলো দিয়ে আমরা আবার ফিলোসফিক্যালি সরকারের চরিত্র বোঝার চেষ্টা করব। এবারকার বাজেটে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আনার বিপরীতে সম্ভবত, আমি ভুল না করলে 25% শুল্ক আরোপ করার কথা হয়েছিল। মানে এমপিরা যে ধরনের গাড়িগুলো আনেন, খুবই উঁচু মানের এসইউভি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, আমরা কথ্য ভাষায় জিপ বলি এগুলোকে, যদিও জিপ একটা গাড়ির কোম্পানির নাম, যাই হোক, ওই গাড়িগুলোর ওপরে 600%, 500% এটার সিসির ওপরে ডিপেন্ড করে, টাইপের ওপর ডিপেন্ড করে ট্যাক্স থাকে, যেগুলো আপনি যদি কিনতে চাই, সাধারণ জনগণ কিনতে চায়, তাহলে তাকে এই পরিমাণ টাকা দিতে হয়। 1 কোটি টাকার গাড়ির দাম 5-6 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। এটা তারা শুল্কমুক্ত আনতে পারতেন, তার উপর 25% ট্যাক্স ইম্পোজ করাও ছিল অসভ্যতা। মানে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ অসভ্যতা, আর আপনি 25% ইম্পোজ করেও যদি সেটা পাশ করতে পারতেন, সেটাও অসভ্যতা, অন্যায়। এমপিরা প্রান্তিক মানুষ নন, তারা এসইউভি যদি চালাতে চান সেই ট্যাক্স দিয়ে তাকে চালানো উচিত হবে, উচিত হতো। তারা জনগণের কাজ করেন, এলাকায় যেতে হয়, ভোগীচোগী কিছু কথাবার্তা বলে, আমরা জানি, এগুলোকে পাত্তা দিতে চাই না। কিন্তু মজার ব্যাপারে 25% ট্যাক্সও রাখা যায় নাই, আগের মতোই বিনা শুল্কে তারা গাড়ি আনতে পারবেন। আরেকটা, ইনকাম ট্যাক্সে সরকার একটা পদক্ষেপকে আমরা হয়তো কিছুটা পজিটিভ বলতে পারতাম, কারণ দীর্ঘদিন থেকে আমরা বলেছি একটা কথা, মনে থাকার কথা, আপনারা যা আমাকে শোনেন যখন এগুলো নিয়ে কথা বলেছি, অন্যান্য জায়গা থেকে আপনারা শোনেন, একটা মানবিক কর ব্যবস্থা হচ্ছে যে করে প্রত্যক্ষ করের পরিমাণ বেশি থাকে, পরোক্ষ কর কম থাকে। প্রত্যক্ষ কর আপনি ইনকাম করছেন, আপনার ইনকাম ট্যাক্স, আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স, বা আমরা আরেকটা ট্যাক্সের কথা আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম, ওয়েলথ ট্যাক্স, আমাদের ওয়েলথ ট্যাক্স নাই, সেগুলো হচ্ছে আপনার উপরে সরাসরি ইম্পোজড হয়, আপনার সামর্থ্যের উপরে, আপনার আয়ের উপরে ডিপেন্ড করে। তাতে যেটা হয়, ইনসাফ হয় সমাজে। পরোক্ষ করের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, আপনি সেটা ইম্পোর্টের জন্য ইম্পোর্ট ডিউটি নেন, আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নেন, বা সাপ্লিমেন্টারি ডিউটি নেন, যেই ফর্মেই নেন না কেন, পণ্যের ওপরে যখন আপনি ট্যাক্স দেন, শুল্ক বসান, তখন সেই শুল্কটা সবার জন্য সমভাবে প্রযোজ্য। আমাদের চিনিতে বিরাট শুল্ক আছে,
ফলে এই চিনি একজন অত্যন্ত গরিব মানুষ যখন কেনেন আর একজন সবচেয়ে ধনী মানুষ যখন কেনেন একই পরিমাণ ট্যাক্স দেন। সেজন্য ইনসাফ হচ্ছে যত বেশি প্রত্যক্ষ ট্যাক্স হবে এবং পরোক্ষ ট্যাক্সের পরিমাণ যত কমবে সেটা তত ভালো। একটা গাইডলাইন আছে আমাদের দেশের অর্থনীতির যে ধরন, যে টাইপ, আমাদের টোটাল ট্যাক্স রেভিনিউ কালেকশনের অন্তত 50% ডিরেক্ট আর বাকি 50% ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসার কথা। অথচ আমরা আজ পর্যন্ত এটা 30, 31, 32-এর বেশি লক্ষ্য দেই, 35-36, কিন্তু 30%-এর বেশি আসলে আমরা ডিরেক্ট ট্যাক্স আনতে পারি। মানে 70%, মোর দ্যান 2/3 আমাদের রেভিনিউ কালেকশন হয় ইনডিরেক্ট ট্যাক্স থেকে। ফলে যখন এবার আপনি সর্বোচ্চ স্ল্যাবে 30% ইনকাম ট্যাক্সের প্রভিশন করলেন, এটাকে এক ধরনের পজিটিভ বলেই আমাদের মনে হবার কথা। কিন্তু মজার ব্যাপার, এটা প্রস্তাবিত হয়েছিল কিন্তু এটা পাশ করা হয়নি। এটা পাশ করা হয়নি, পাশ করা যায় নাই। কিন্তু এদিকে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা হলো করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা 3.5 লাখ টাকা ছিল। এটা নিয়ে অনেক শোরগোল হয়েছে, এটাকে বাড়ানোর কথা হয়েছিল যাতে এটা আরও বাড়িয়ে নেওয়া হয়। কারণ আমরা একটা সহজ হিসাব করি, একটা পরিবার, একটা ব্যক্তি যার একক উপার্জনে তার সংসার চলে, তিনি মাসে 30,000 টাকা যদি আর্ন করেন, তাহলে 12 মাসে তার 3,60,000 টাকা ইনকাম হয়। উনি 3.5 লাখ টাকার যে করমুক্ত সীমা সেটা ক্রস করে যান। চিন্তা করুন তো, একটা মানুষের পরিবারে যদি 4-5 জন সদস্য থাকেন, বা আমাদের বহু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের অন্য লায়াবিলিটি থাকে, বাবা মা থাকে, তাদের খরচ, তাদের চিকিৎসা, নানান কিছু, 30,000 টাকায় কী মানের জীবন তারা যাপন করেন, বা 50,000 টাকায়ও ঢাকা শহরে কী মানের জীবন যাপন করা যায়, কিন্তু আপনি তার কাছ থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছেন। এছাড়া একটা লিস্ট যুক্তি ছিল, সেটা হলো গত বছর থেকে এই এন্টায়ার বছরে সরকারি হিসাবে, আমি বাইরে সরকারের এইসব ফালতু হিসাবকে আমরা গ্রহণ করি না, কিন্তু সরকারি হিসাবেই 10% ইনফ্লেশন আছে। তার মানে হলো 3.5 লাখ টাকার বাইং ক্যাপাসিটি এখন 10% হিসাব করেন, 3 লাখ টাকার কাছাকাছি, 3,15,000 টাকায় চলে এসছে, এটা কমে গেছে। সো ইনফ্লেশন হিসাবেই আপনার অন্তত ওইটুকু অ্যাডজাস্ট করা দরকার ছিল, কিন্তু আপনি করেন নাই। আপনি একটা নিম্ন মধ্যবিত্ত বা প্রায় গরিব একটা মানুষের ওপরেও তাত্ত্বিকভাবে আপনি ইনকাম ট্যাক্স প্রযোজ্য করা সম্ভব বলে আপনি বিশ্বাস করছেন। সো ইউ আর ইম্পোজিং দ্যাট। সো দুটো জিনিস, বিরাট ধনীর গাড়ি আপনি বিনা শুল্কে আনতে দিচ্ছেন, এবং আমরা জানি একসময় এটা প্রচুর হতো, এখনও হয়, তারা হ্যান্ডওভার করে দেয়, ব্যবসা করে এটা দিয়ে কয়েক কোটি টাকার, আর 5 বছর পর তো বিক্রি করে ফেলাই যায়। আপনি আনার পর 5 বছর পর বিক্রি করুন, 5 বছর চালানোর পর বিরাট একটা লাভও আপনি সেটা দিয়ে করবেন। অ্যাট দ্য সেম টাইম 30% যে ট্যাক্স মার্জিন ছিল সেটার ক্ষেত্রে সম্ভবত, আমি ভুল না করলে, বাৎসরিক 30 লাখ টাকার বেশি ইনকামের ক্ষেত্রে এটা দিতে হতো, সেটা আপনি বাদ দিলেন যারা অনেক বেশি সচ্ছল। আর এমনি তো এই আলাপ আছেই, আমাদের প্রচুর ধনীদেরকেও ওই ট্যাক্সের মধ্যে সরকার কখনো ঢোকায় নেই, কিন্তু একটা 30,000 টাকা মাসে ইনকাম করা এমন মানুষের ওপরে আপনি ইনকাম ট্যাক্স আরোপ করছেন। চরিত্র আমরা এটা দিয়ে বুঝি। এটাই বলছিলাম যে আপনি আপনার আচরণ, আপনার পদক্ষেপ। দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জাহিদ স্যারের মুখ থেকে। তিনার বক্তব্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং তার আগেই আপনাদের দেখিয়েছি, কিংবা আমিও নিজে দেখেছি, সাকিব ভাইয়ের মুখ থেকে সেই এমপি আনোয়ারুল আজিম, আনার হত্যায় কারা ফেঁসে যেতে পারেন তাদের তালিকা। তো আপনার নিজস্ব অপিনিয়ন কি, আপনার নিজস্ব বক্তব্যকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।